আজ আমি আপনাদের সামনে এমন এক ভিডিও তুলে ধরছি যা আপনাকে শেষ পর্যন্ত সিট ছেড়ে উঠতে দেবে না। চলুন শেষ পর্যন্ত দেখে আসি। ভিডিওর শুরুতে দেখা যায় লাও হেই নামের এক অভিযাত্রী মেরু ভাল্লুকের মৃতদেহের পাশে দাঁড়িয়ে রোমাঞ্চে ভরপুর হয়ে একটা সেলফি তুলল। কিন্তু হঠাৎই তার উন্মুক্ত হাতে তীব্র এক ব্যথা অনুভূতি হল, যেন কিছু একটা জোরে কামড়ে ধরেছে। মুহূর্তেই ক্ষত থেকে রক্ত বেরিয়ে এলো। লাও হেই ভেবেছিল এটা নিশ্চয়ই মেরু ভাল্লুকের শরীরে থাকা কোনো পোকা বা উকুনের কামড়, তাই তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু রাতে এসে সে টের পেল তার হাতে ভয়ঙ্কর রকম চুলকানি আর সংক্রমণ ছড়িয়ে পড়েছে। চুলকানি এতটাই অসহ্য যে ঘুমানোও কষ্টকর, তবুও সে বিষয়টা হালকাভাবে নিয়ে শুধু একটা ব্যান্ডেজ বেঁধে রাখল। পরদিন সকালে সে দেখল ব্যান্ডেজের ভেতর থেকে কালচে রক্ত চুইয়ে পড়ছে। ব্যান্ডেজ খুলে দেখতেই আঁতকে উঠল, ক্ষত জায়গাটা পুরোপুরি পচে গেছে। ঠিক তখনই তার এক সহযাত্রী এসে কথা বলল। লাও হেই দ্রুত হাতটা ঢেকে ফেলল, যেন কিছুই হয়নি। তারপর সে বিষয়টা ভুলে যাওয়ার চেষ্টা করল। কিন্তু কিছুক্ষণ পর যখন সে ল্যাবরেটরিতে গিয়ে সেই মেরু ভাল্লুকের মৃতদেহ দেখল, তার বুক কেঁপে উঠল। ভাল্লুকের শরীরের ভেতর থেকে একের পর এক ভয়ঙ্কর কৃমি পোকা বেরিয়ে আসছে। তখনই লাও হেই বুঝল ঘটনা তার ধারণার চেয়েও অনেক বেশি বিপজ্জনক। সে তাড়াতাড়ি নিজের হাতের ব্যান্ডেজ খুলল। সেখানে দেখল ক্ষত জায়গা পুরোপুরি পচে গিয়েছে আর ভেতরে অসংখ্য ডিম ফুটে বেরোনোর অপেক্ষায়। কিন্তু তারা যে জায়গায় ছিল সেটা ছিল একদম দূরবর্তী বরফে ঢাকা ঘাঁটি। না ছিল কোনো ডাক্তার, না কোনো সঠিক চিকিৎসা সরঞ্জাম। বাঁচার জন্য মরিয়া হয়ে লাও হেই নিজেই সিদ্ধান্ত নিল, যা হোক নিজেই অস্ত্রোপচার করবে। সে টেবিল থেকে একটা ছোট ছুরি তুলে নিল, জীবাণুমুক্ত করার সময়ও পেল না। তারপর দাঁত কামড়ে ক্ষত জায়গাটা কেটে ফেলল। কিন্তু ভেতরে যেই জিনিসটা নড়ছিল সেটা হঠাৎ বেরিয়ে এসে আবার মাংসের ভেতর ঢুকে গেল। এই দৃশ্য দেখে বাকিরা হতবাক, কেউ কিছু বলতে পারছিল না, মুখ সাদা হয়ে গিয়েছিল সবার। পরিস্থিতি বুঝে লাও হেই এবার আর দেরি করল না। ড্রয়ার খুলে একটা বড়সড় রান্নার ছুরি বের করল, টেবিলের ওপর রাখল, ভাবল হাতটাই কেটে ফেলতে হবে। সহযাত্রীরা হতভম্ব হয়ে গেল, কেউই হাত বাড়াতে সাহস পেল না। লাও হেই চেয়ারে বসে প্রস্তুতি নিল নিজেই হাত কাটার। কিছুক্ষণ পর সবাই মিলে সিদ্ধান্ত নিল অন্তত একটু ব্যবস্থা নেওয়া দরকার। তারা লাও হেইকে একটা শক্ত ঘুমের ইঞ্জেকশন দিল আর হাতের রক্তনালী শক্ত করে বেঁধে রাখল, যাতে অতিরিক্ত রক্ত না বের হয়। একজন ভয়ে কাঁপতে কাঁপতে দূরে গিয়ে বসে রইল, আর একজন নার্ভাস হয়ে বন্দুকটা আঁকড়ে ধরল। লাও হের ক্ষত জায়গা তখন ইতিমধ্যেই রক্তে ভেসে যাচ্ছে। সব প্রস্তুতি শেষ হলে ছুরিটা হাতে নিল তার এক সঙ্গী, কিন্তু তার হাত কাঁপছিল, নিচে নামাতে পারছিল না। ঠিক তখনই তারা দেখল ক্ষত জায়গায় থাকা ডিমগুলো ফুটে বেরোচ্ছে। শেষ পর্যন্ত সাহস করে সে একবারেই ছুরি চালালো, কিন্তু ছুরিটা তেমন ধারালো ছিল না, অর্ধেক জায়গায় গিয়ে আটকে গেল। লাও হেই এক চিৎকারে পুরো ঘর কাঁপিয়ে তুলল, তার গলা ফেটে বেরোল যন্ত্রণার আর্তনাদ। আর একজন দ্রুত এগিয়ে এসে দ্বিতীয়বার ছুরি চালালো। প্রায় 10 মিনিট ধরে চলল সেই ভয়ানক দৃশ্য। অসংখ্যবার ছুরি পড়ার পর অবশেষে লাও হেই এক হাত হারালো, কিন্তু বেঁচে গেল। সহযাত্রীরা দ্রুত ক্ষত বেঁধে তাকে সোফায় শুইয়ে দিল। তারপর তারা কাছের একটা নোটবুক খুলে দেখল, সেখানে বিস্তারিতভাবে লেখা আছে এই ভয়ঙ্কর কৃমিগুলোর উৎস সম্পর্কে। লেখায় বলা ছিল এই প্রজাতি আসলে এক বিশেষ ধরনের মেরুদণ্ডী প্রাণী। এদের পুরুষ পোকা কামড়ানোর পরই মারা যায়, কিন্তু স্ত্রী পোকা জীবিত দেহের ভেতরে ঢুকে ডিম পাড়ে, আর সেখান থেকেই শুরু হয় ভয়াবহ মৃত্যুযাত্রা। দাউদ নামের বিজ্ঞানীর মৃত্যু ঘটার পর তিনি শুধু কিছু লিখিত নোটই রেখে যাননি, সঙ্গে ছিল কয়েকটা পুরনো ভিডিও টেপও। কিন্তু সমস্যা হলো সেই ভিডিও টেপগুলো চালানোর একমাত্র ভিডিও প্লেয়ারটা পড়েছিল নারী পরীক্ষার নমুনার ব্যাগের ভেতরে। ভিডিওগুলোয় হয়তো গুরুত্বপূর্ণ তথ্য আছে, তাই বাধ্য হয়েই ছোট আই সিদ্ধান্ত নিল ঝুঁকি নিয়ে ল্যাবের ভেতরে ঢুকবে। সে প্রতিরক্ষামূলক পোশাক পরে খুব সাবধানে প্রবেশ করল পরীক্ষাগারে। কিন্তু যখন সে সেই নমুনা ব্যাগের ঢাকনা তুলল, সামনে যা দেখল তাতে প্রায় চিৎকার করে ফেলল। ভেতরে থাকা নারী নমুনা দেহ প্রায় পুরোটা পচে গেছে, শুধু একটা কঙ্কাল পড়ে আছে। তবুও ছোট আই সাহস করে ভেতর থেকে ভিডিও প্লেয়ারটা হাতে নিল। ঠিক সেই মুহূর্তে মেরু ভাল্লুকের দেহে থাকা সব ডিম একসাথে ফেটে বেরোতে শুরু করল। অসংখ্য ভয়ানক কৃমি যেন ঢেউয়ের মতো তার দিকে ছুটে আসছে।
সৌভাগ্যবশত ঠিক তখনই শীতকাল চিৎকার করে সতর্ক করল। শব্দ শুনে ছোট আই আর কিছু ভাবল না, শুধু প্রাণ বাঁচানোর তাগিদে দৌড়ে বেরিয়ে এলো পরীক্ষাগার থেকে। বাইরে এসে সে তাড়াতাড়ি প্রতিরক্ষামূলক পোশাক খুলে ফেলল। মনে হচ্ছিল তার পুরো শরীর জুড়ে কৃমি হাঁটছে। ভয়ে সে নিজের জামা তুলল, আর তখনই দেখল কোমরের পাশে একটা কৃমি তার ক্ষত জায়গা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। বিদ্যুৎ গতিতে প্রতিক্রিয়া করে এলেন, দ্রুত কৃমিটার লেজ ধরে টেনে বের করল, তারপর পা দিয়ে মারিয়ে মেরে ফেলল। কিন্তু পাশের কুয়ানমাও তখনও আতঙ্কে ভুগছিল। সে ভাবছিল ছোট আইয়ের শরীরের ভেতর হয়তো আরও কৃমি আছে, যা সবাইকে সংক্রমিত করতে পারে। তাই সে বন্দুক তাক করে ছোট আইকে বাধ্য করল সব পোশাক খুলে সম্পূর্ণ পরীক্ষা করানোর জন্য। অবশেষে 2 ঘন্টারও বেশি সময় ধরে প্রতিটি জায়গা পরীক্ষা করার পর নিশ্চিত হল ছোট আইয়ের শরীরে আর কোনো কৃমি নেই। সবাই কিছুটা শ্বাসের নিঃশ্বাস ফেলল। তারপর তারা ঘরে ফিরে এলো, আর জ্যাক সঙ্গে সঙ্গে চালিয়ে দিল দাউদের ভিডিও টেপ। কারণ এখন তাদের জানতে হবে এই কৃমিগুলো কিভাবে বাঁচে, আর এগুলো কি ভবিষ্যতে ভয়াবহ রোগে রূপ নিতে পারে কিনা। কিন্তু ভিডিওটা শুরু হতেই ঘটল অপ্রত্যাশিত কিছু। হঠাৎ একটা জীবন্ত কৃমি ঘরের ভেতরে ঢুকে পড়ল, কিন্তু তারা তো সব জানালা দরজা সিল করে রেখেছিল। জ্যাক দ্রুত বাইরে গিয়ে দেখতে গেল কি হচ্ছে, আর যা দেখল তাতে সে হতবাক হয়ে স্থির হয়ে গেল। দেখল বরফ গলে যাওয়া মেরু ভাল্লুকের মৃতদেহের ওপর এখন অসংখ্য পরজীবী কৃমি হাঁটছে। তারা মাংসের প্রতিটি টুকরো খেয়ে ফেলছে মুহূর্তে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জ্যাক তাড়াতাড়ি জানালা বন্ধ করল। সে জানত এখন একটাই পথ বাকি, সবাইকে এখান থেকে পালাতে হবে, তারপর পুরো জায়গাটা পুড়িয়ে ধ্বংস করতে হবে। কিন্তু তারা কিছু করার আগেই পাশের ঘর থেকে ভেসে এলো শাও মেইয়ের তীব্র আর্তচিৎকার। সে কাতর কণ্ঠে বলল তার শরীরের ভেতরেও কিছু নড়ছে, কৃমিগুলো ওর ভেতরেও ফুটে উঠছে। সবাই ভয়ে হতবুদ্ধি হয়ে গেল, কেউ সাহস করে তাকে বাইরে আনতেও পারছিল না। ঠিক তখনই অচেতন অবস্থায় থাকা পার্ট জেগে উঠল। সে দ্রুত জ্যাককে নির্দেশ দিল, তুমি তাড়াতাড়ি গিয়ে ঘুমের ইঞ্জেকশন আনো, আমি নিজেই ঢুকছি। বার্ট প্রতিরক্ষামূলক পোশাক পরে ভেতরে ঢুকল, কিন্তু তার শরীর তখন দুর্বল, প্রচুর রক্তক্ষরণে কাঁপছে। কয়েক কদম যেতেই প্রায় পড়ে যাচ্ছিল। এদিকে তার প্রেমিকা ছোট মেই যন্ত্রণায় কাতর হয়ে বলল, আমিও সংক্রমিত হয়েছি। এই কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। অন্যদিকে এলেন ব্যস্ত ছিল বার্টের ক্ষত জায়গা পরীক্ষা করতে। যখন সে ব্যান্ডেজ খুলল তখন দেখল ক্ষতের ভেতরে এখনও জীবন্ত কৃমি নড়ছে। এই দৃশ্য দেখে সবার মনে ছড়িয়ে পড়ল গভীর হতাশা। ঠিক তখনই পাশের ঘর থেকে এক গুলির শব্দ শোনা গেল। এলেন দৌড়ে গিয়ে দেখল ছোট মেই মেঝেতে পড়ে আছে, চারপাশ রক্তে ভেসে গেছে, আর সে তখন মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই নির্মম দৃশ্য দেখে ক্রোধে ফেটে পড়ল বার্ট। সে তেড়ে গিয়ে দা ঝুয়াংয়ের মুখে জোরে ঘুষি মারল, কারণ সে জানত এখন আর কাউকে বিশ্বাস করা যাবে না, এখন আর বেঁচে ফেরার কোনো সুযোগ নেই। এই কথা বুঝতে পেরেই বার্ট জ্যাকের কাছ থেকে 2টা ঘুমের ইঞ্জেকশন চেয়ে নিল। তারপর সবার বাধা উপেক্ষা করে সে নিঃসংকোচে ঢুকে গেল সংক্রমিত কক্ষে। সে জানত যদি এই ভয়ঙ্কর পরজীবী বাইরে ছড়িয়ে পড়ে তাহলে কেউই আর রক্ষা পাবে না। একজন দায়িত্ববান সাহসী মানুষ হিসাবে বার্ট ঠিক করল সে এখানেই প্রিয়জন শাও মেইয়ের সঙ্গে মৃত্যুকে আলিঙ্গন করবে। কিছুক্ষণ পর দা ঝুয়াং ঘরের বাইরে এলো। বাইরে জ্যাক আর আয়না তার জন্য অপেক্ষা করছিল। আয়না বলল, আমরা এখান থেকে বের হওয়ার আগে প্রত্যেককে পুরো শরীর পরীক্ষা করতে হবে, যেন কোনো কৃমি বাইরে ছড়াতে না পারে। কিন্তু দা ঝুয়াং জানত সে ইতিমধ্যেই সংক্রমিত, তাই অস্ত্র হাতে নিয়ে সে কাউকে কিছু না শুনে সরাসরি দরজা ভেঙে পালিয়ে গেল। তার এই আচরণ দেখে জ্যাক আর আয়না বুঝে গেল ও নিশ্চয়ই সংক্রমিত হয়েছে। তারা তাড়াতাড়ি তাকে অনুসরণ করল। আয়না এখনও তাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু দা ঝোরাং তখন শুধু বাঁচতে চায়। সে বন্দুক তুলল, তাদের দিকে তাক করল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ গুলির শব্দ। দা ঝোয়াং এক ঝটকায় মাটিতে লুটিয়ে পড়ল, মৃত। আয়না তাকিয়ে দেখল গুলি ছুঁড়েছিল একজন পরিচিত মুখ, তার নিজের বাবা ডেভিড। বাবাকে সামনে দেখে আয়না ছুটে গেল।
অশ্রুসিক্ত কণ্ঠে তাকে জড়িয়ে ধরল। সে তো ভেবেছিল বাবা অনেক আগেই মারা গেছেন। কিছুক্ষণ পর আয়না উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করল, বাবা, তুমি কি সংক্রমিত হয়েছ? ডেভিড মাথা নেড়ে না বলল, আর তখনই মেয়ের বুকের ভার কিছুটা হালকা হল। এরপর আয়না জানতে চাইল কিভাবে এই পরজীবীদের পুরোপুরি ধ্বংস করা যায়। একজন বিজ্ঞানী হিসেবে ডেভিড শান্তভাবে উত্তর দিল, এই ঘরে কিছু পেট্রোল আছে, সব আগুনে পুড়িয়ে দাও, তাহলেই ছড়াতে পারবে। দুজনেই তৎক্ষণাৎ পেট্রোল নিয়ে ফিরে এলো ল্যাবে। ভেতরে তখন চারদিকে কৃমি হামাগুড়ি দিচ্ছে, দেয়াল, টেবিল, এমনকি ছাদেও। তারা তাড়াতাড়ি পেট্রোল ঢালতে শুরু করল। এমন সময় জ্যাক ধীরে বলে উঠল, আয়না, তোমার কি আফসোস হয় না? তুমি যদি তোমার বাবার কথা মতো এখানে না আসতে, হয়তো এসব কিছু ঘটত না। এই কথা শুনে আয়না থমকে গেল। তার মনে প্রশ্ন জাগল, বাবা শুরু থেকেই চাইছিল না আমি এখানে আসি, তাহলে কি তিনি জানতেন এখানে কি হতে যাচ্ছে? এই ভাবনা মাথায় আসতেই আয়না দৌড়ে গেল আর একটা ঘরে। সেখানে সে একটা ভিডিও টেপ চালিয়ে দেখল, আর তখনই সব সত্য উন্মোচিত হল। ভিডিওতে দেখা গেল ডেভিড, যিনি একসময় পরিবেশ রক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন, তার এই প্রচেষ্টা পৃথিবীতে তেমন প্রভাব ফেলেনি। মানুষ প্রকৃতিকে ধ্বংস করতেই ব্যস্ত রইল। তখনই তিনি আবিষ্কার করলেন এই প্রাচীন পরজীবী প্রজাতিকে, আর ভাবলেন হয়তো এই ভয়াবহ জীবী মানুষকে শিক্ষা দিতে পারবে। ডেভিডের মাথায় এলো এক শিউরে ওঠা ধারণা। তিনি চান এই কৃমিগুলো ছড়িয়ে পড়ুক, মানব জাতির মধ্যে ভয় আর মৃত্যু বয়ে আনুক, যাতে মানুষ বুঝতে পারে গ্লোবাল ওয়ার্মিং কতটা ভয়ঙ্কর। এই পরিকল্পনায় লাখ লাখ মানুষ মারা যাবে, কিন্তু তার বিশ্বাস কখনো কখনো ধ্বংসই হল জাগরণের শুরু। ভিডিওতে আরও দেখা গেল ডেভিড নিজেই নিজের শরীরে পরজীবী ঢুকিয়ে পরীক্ষা চালিয়েছিলেন। এ দৃশ্য দেখে আয়না হতবাক হয়ে গেল। যে মানুষটাকে সে সারা জীবন শ্রদ্ধা করত, সেই আসলে এই বিপর্যয়ের নেপথ্যের মূল পরিকল্পনাকারী। এদিকে ঠিক তখনই তাদের পেছন থেকে ডেভিড চুপি চুপি এগিয়ে এলো। তার হাতে একটা শিকারি বন্দুক। সে জ্যাকের দিকে তাক করে বলল, ওই ভিডিও টেপটা আমাকে দাও। আয়না কাঁপা গলায় বলল, বাবা, দয়া করে এটা বন্ধ করো, মানুষ মরে যাবে। কিন্তু ডেভিডের চোখে তখন কঠোর সংকল্প। সে বলল, শুধু ভয়ই পারে মানুষকে সচেতন করতে। এটা থামানো যাবে না, এমনকি যদি তুমি আমার মেয়ে হও তবুও না। এরপর সে দুজনকে ঘরের ভেতর আটকে রেখে দরজায় তালা দিল। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো হেলিকপ্টারের আওয়াজ। উদ্ধার দল এসে পৌঁছেছে। পাইলট ডেভিডকে আহত দেখে তার কাছে গেল সাহায্য করতে, কিন্তু ডেভিড হাত তুলে থামিয়ে দিল তাকে। তার চোখে তখনও সেই একই পাগলাটে দৃঢ়তা, যেন সে জানে তার মিশন এখনও শেষ হয়নি। সে জানালো বাকি সব সদস্যই ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাদের সবাইকে এখন ঘাঁটির ভেতরে আলাদা করে রাখতে হবে। সৌভাগ্যবশত এই সময়ে জ্যাক জানালার কাঁচ ভেঙে ফেলেছিল। ঠিক তখনই হেলিকপ্টার উঠতে শুরু করল। জ্যাক দৌড়ে উঠল, প্রাণপণে ধরে ফেলল হেলিকপ্টারের পা। সে চিৎকার করে পাইলটকে জানাতে চাইল, ডেভিড সংক্রমিত হয়েছে, ওকে নিয়ে গেলে সবাই মারা যাবে। কিন্তু হেলিকপ্টারের গর্জনের শব্দে কেউ কিছু শুনল না, বরং ডেভিডই উল্টো চিৎকার শুরু করল। সে জ্যাকের দিকেই আঙুল তুলে বলল, ওই লোকটাই সংক্রমিত, ওকে উঠতে দিও না, নইলে আমরা সবাই শেষ। পাইলট ভয় পেয়ে গেল। সে আতঙ্কে হেলিকপ্টারটাকে কাঁপাতে লাগল। জ্যাক আর ধরে রাখতে পারল না। সে হঠাৎ হাত ছেড়ে দিল, আর বিশাল উচ্চতা থেকে পড়ে গেল মাটিতে। এই সময় হেলিকপ্টার উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই আয়না বুঝে গেল কি ঘটছে। সে তড়িঘড়ি করে শিকারি বন্দুকটা তুলে নিল আর নিশানা করে ট্রিগার টিপে দিল। অবিশ্বাস্য হলেও গুলিটা সোজা গিয়ে লেগে গেল পাইলটের গলায়। হেলিকপ্টার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল, আর এক বিকট শব্দে সেটা ঘাঁটির মধ্যে ধসে পড়ল। চারপাশে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ল। আয়না দৌড়ে গেল জ্যাকের কাছে, কিন্তু ওর অবস্থা খুবই খারাপ। মৃত্যুর আগে জ্যাক কষ্ট করে বলল, আয়না, ডেভিডের নোটবুকটা নিয়ে যাও, ওটার ভেতরের তথ্য মানুষকে বাঁচাতে পারবে। এই কথা বলেই সে চোখ বন্ধ করল। আয়না স্তব্ধ হয়ে আগুনের দিকে তাকিয়ে রইল। তার সামনে ছাই হয়ে গেল সব কিছু। শেষ পর্যন্ত ঘাঁটিটা পুরোপুরি পুড়ে ধ্বংস হয়ে গেল।
কয়েকদিন পর উদ্ধার দল সেখানে পৌঁছায়। আয়নাকে উদ্ধার করা হয়, আর পুরো ঘটনাটা খবরের শিরোনাম হয়ে যায়। মানুষ ভাবে বিপদ শেষ হয়েছে, কিন্তু কেউ জানত না যে দিন বরফভূমিতে মৃতদেহ খাচ্ছিল সেই ভালুকের পাশে আরও একটা প্রাণী ছিল, একটি কাক। কাকটি ভাইরাসে আক্রান্ত হয়ে কিছু দূর উড়ে গিয়ে মারা যায়। তার দেহ খেতে আসে একটি কুকুর, আর যখন সেই কুকুরটি তার মালিকের গাড়িতে চড়ে মানব শহরের পথে রওনা দিল, একটি নতুন বিপদের শুরু না হলো। আর এখানেই গল্পটা শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।